একটা সূত্র থেকে একটা খবর জানা যাচ্ছে যে তারেক রহমানকে নাকি তিনি একটা ভালো পোস্ট দিতে পারেন, একটা ভালো জায়গা দিতে পারেন। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, এটা সব সম্ভবের দেশ, এটা আমি বলে থাকি। কিন্তু তারেক রহমান কেন সেই ফাঁদে পা দেবেন? তারেক রহমানকে একটা বড় পোস্ট কি দেবেন? উনি তো প্রধান উপদেষ্টা। আমরা শুনেছি বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে, এরকম তাদের মধ্যে থেকে আলোচনা করা হচ্ছিল। তো বিএনপির তাতে লাভ কি? এখন তারেক রহমানকে কোন পোস্টে দেবেন, কি কারণে দিবেন, কেন দিবেন, বা মানে আদৌ দিবেন কিনা, এটা আসলে আমরা তো জানি না। কিন্তু বিএনপি যদি সত্যিকার অর্থে ডক্টর ইউনূসের এই ফাঁদে পা দেয়, তাদের রাজনৈতিক ইতিহাসের কবর রচিত হবে, তারা বাংলাদেশের রাজনীতি থেকে মুছে যাবে, তাদেরকে আর বাংলার মানুষ আস্থায় নিতে পারবে না। দেখুন, বাংলাদেশের কিছু মানুষ এই জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার চেয়ে ভালো কিছু প্রত্যাশা করেছিল, তারা বুকার মতো সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তারা কিন্তু এখন অনুধাবন করছে যে বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে ভালো সরকার গঠনের মতো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে নেই, থাকলে কদিন নির্বাচন হয়ে যেত। একেবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পুরো ইতিহাসকে পাল্টে ফেলার যে চেষ্টাটা মোহাম্মদ ইউনূস করছে, সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হিন্দু সংখ্যালঘুদের উপরে সেখানে নির্যাতন, যে ছবিটা বরাবর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে অস্বীকার করে আসছেন। কিন্তু সাম্প্রতিক আমরা আবারও দেখলাম যে সেখানে হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে। মানুষের মন, তাদের মধ্যেও তো ক্ষোভ জন্মাচ্ছে, কারণ যে সমস্ত হিন্দু মানুষ বাংলাদেশে শুরু থেকে বাস করছেন, সেটা তো তাদেরও থাকার জায়গা, কোথাও তো লেখা নেই যে সেটা তাদের থাকার জায়গা নয়। ওরা দেখেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন নতুন ইতিহাস নয়, এটি পুরনো ইতিহাস। এটি সমস্ত সরকারের আমলেই হিন্দুদের নির্যাতন করা হয়, এটি অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেই নির্যাতনটা এই সরকারের আমলে গত 1 বছরে যেভাবে হচ্ছে, সেটি একদম খোলামেলা। অন্যান্য সরকারগুলোর আমলে হিন্দু নির্যাতনের ঘটনাগুলোকে এইভাবে ধামাচাপা দেওয়া হয়নি। অন্তত তারা কথা বলার সাহস পেয়েছে, বিচারের জন্য যেতে পেরেছেন বা প্রতিবাদের জায়গা তৈরি করতে পেরেছেন। এই সরকার এই যারা মব তৈরি করে হিন্দু নির্যাতন করছে, এই উগ্রবাদী গোষ্ঠীকে মদত দিচ্ছে, বরং তারা তাদের পক্ষ অবলম্বন করছে। কোথাও কোনো হিন্দু নির্যাতন হলে, ধরুন এই যে খিলক্ষেতের যে মন্দিরটি ভাঙা হলো, এই মন্দিরটি একটা মব গোষ্ঠীর দ্বারা ভাঙা হয়েছে। এই মন্দিরটি আদৌ তো ওখানে থাকলে কারো কোনো সমস্যা হবার কথা ছিল না, কারণ ওটি একটি সরকারি জায়গা, সেই জায়গাটি একটি ধর্মীয় স্থাপনা, তার আশেপাশে অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক দলের কার্যালয় আছে, সেগুলো কিন্তু ভাঙার প্রশ্ন আসেনি। তাহলে হিন্দুদের মন্দির কেন ভাঙা হলো? কারণ তারা সংখ্যালঘু, তাদের কালচার, তাদের যে ধর্ম, তাদের যে সংস্কৃতি, এতে এই উগ্রবাদী গোষ্ঠী পছন্দ করে না। এই অপছন্দের কারণেই মূলত তারা হিন্দুদের উপরেই হামলাটা করছে। ধরুন এটি বলা হচ্ছে যে সরকারি জমি দখল করে। তো সরকারি বাংলাদেশে প্রচুর মসজিদ তৈরি করা হয়, মাদ্রাসা তৈরি করা হয়, মন্দিরও তৈরি করা হয়েছে অতীতে, এরকম অনেক ইতিহাস আছে, সরকারি বরাদ্দ দিয়েছে। তো এই জায়গাটি সরকার মন্দিরকে বরাদ্দ দিলে কি এমন পাপ হতো, কি এমন বাংলাদেশের সম্পদ নষ্ট হয়ে যেত? কিন্তু এটা কোনো যুক্তি না, এটা কোনো বিষয় না, এটা একটা অজুহাত। হ্যাঁ, এটি মব সন্ত্রাসীর কাছে সরকারের দায়বদ্ধতার ঋণ শোধ করছে সরকার। এই মব সন্ত্রাসীরা তাকে ক্ষমতায় বসিয়েছে, তাদের দায়বদ্ধতা, তাদের এই কি বলে এটাকে, যে ঋণ শোধ করার জন্য ইউনূস আসলে এই মন্দির ভাঙছে। যেমন এই যে ধরুন এই যে কুমিল্লায় যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিত হয়েছেন যে একজন হিন্দু নারী, এই ঘটনাটি একটি পরিষ্কার ঘটনা যে একজন বিএনপি নেতা, সেটা এসছে খবরে, যে ওখানে রাজনৈতিক দলের ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছিল, তার দ্বারা এই রেপটা হলো। তো সেই ব্যাপারটিকে আমরা কি দেখলাম যে কয়েকদিনের মধ্যে সরকার বলছে, সেখানে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সরকারি সংস্থাগুলো থেকে বলা হচ্ছে যে এটি ছিল পরকীয়া সংক্রান্ত একটা ঘটনা। তো সুতরাং এই যে জয়নালের কথা বলছেন, এই জয়নালের বিরুদ্ধে তো আগেও মহিলাদের সঙ্গে নোংরামি করার অভিযোগ রয়েছে, শুধু এই মেয়েটির সঙ্গে বলছি। আমার বক্তব্য সেটা নয়, আমার বক্তব্য যে সে তো দুষ্ট লোক ছাড়া তো আর এই কাজ করেনি কেউ। কিন্তু আমার প্রশ্ন যে রাষ্ট্র সেটাকে তদন্ত না করে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে
তার পক্ষে দাঁড়িয়ে গেছে প্রকান্তরে যে এটি একটি পরকীয়ার ঘটনা। পরকীয়ার ঘটনা বলে তারা এটাকে অ্যাভয়েড করেছে, এটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সুতরাং এই যে সরকার বাংলাদেশের প্রত্যেকটা নির্যাতন তারা অস্বীকার করে আসছে, এবং যেটিকে বড় ধরনের দেওয়া হচ্ছে সেটি প্রতি তারা একটি অজুহাত দাঁড় করিয়ে দিচ্ছে, মানে তাদের পক্ষে একটি সাফাই গিয়ে দিচ্ছে, যখন ওরা মানুষের কথা বলা সুযোগ থাকছে না বা নতুন একটা এজেন্ডা নিয়ে এসে। নাহলে 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর হামলা শুরু হয়, যখন আমরা সেটি বলতে থাকি, গণমাধ্যমে তুলে ধরতে থাকি, তখন সরকার অ্যালার্ট হলে পরবর্তীতে এই ঘটনা ঘটতো না। কিন্তু সরকার সেটি হয়নি, বরং এই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে এই উগ্রবাদীদের পক্ষে তারা বারবার সমর্থন জুগিয়েছে, কথা দিয়ে কাজ দিয়ে তারা তাদের পাশে থাকার চেষ্টা করেছে, এবং পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটে যাচ্ছে। এটাই মূলত বাংলাদেশে এখন ঘটছে। আমি খোলামেলা বলতে গেলে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই ধরনের ঘটনা ঘটছে একেবারেই। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গোটা বছর পার করে সেই বাংলাদেশ কিন্তু অশান্তই হয়ে রয়েছে। মোহাম্মদ ইউনূস যা কিছু করেছেন গত 1 বছরে, সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসটাকেই তিনি পুরোপুরি পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুক্তিযোদ্ধা, এই যে খেতাবটা সেটা পর্যন্ত নাকি তাকে দেওয়া উচিত নয়, এই ধরনের মন্তব্যও তিনি করেছেন। এবং তারপর যে ছবিটা প্রকাশ্যে আসছে যে সংবিধান বদল করার একটা ভীষণভাবে চেষ্টা চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি কি এবার এই 2025-এ সংবিধান বদল হয়ে যাবে? যদি সেই সংবিধান বদল হয়েও যায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হবে, সেই নিয়েও এবার কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন। শহীদুল ভাই, একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব চেষ্টা চলছে এই সংবিধানটাকে পাল্টে দেওয়ার, যে আলোচনাটা আপনি করছিলেন একটু আগেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সংবিধান পাল্টে দেওয়া, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের এই বর্তমান পটভূমিকাতে? দেখুন, বাংলাদেশের সংবিধান শুধু একটি বই নয়। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জন্মের একটি দলিল, প্রামাণ্য দলিল, এবং এটি শুধু শুধু কেউ লিখে দেয়নি। এটি লেখা হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের অক্ষরে, যারা 1971-এ এই দেশটা স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। এই সংবিধান লেখা হয়েছে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, অসংখ্য মুক্তিযোদ্ধার ত্যাগের বিনিময়ে। সেই সংবিধানটি বাংলাদেশটাকে কেন স্বাধীন করা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্য কি ছিল, বাংলাদেশ রাষ্ট্র কাঠামো কেমন হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে, সেটি কিন্তু তৈরি করেছিল এই সংবিধান। এই সংবিধানে সেটি লিপিবদ্ধ হয়েছিল। এবং আজকে গতকালকেই আমি একটি খবরে দেখলাম যে বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল বলা হয় যাকে, ওনার নাম আসাদুজ্জামান, উনি বিএনপি বা জামাতের ঘরানার লোক। উনি কাল একটি কথা বলেছেন যে চাইলে বাংলাদেশের সংবিধান বদলে ফেলাই যায়, কিন্তু বাংলাদেশের সংবিধান পৃথিবীর টপ লেভেলের সংবিধানের মধ্যে অন্যতম।